কামলিনা বেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি ঈদ উৎসব হয়েছে, তোমরা নিশ্চয়ই তাতে ভালোভাবে অংশগ্রহণ করেছ। যদিও সারা বিশ্বে করোনা মহামারীর এই প্রাদুর্ভাব বা ক্ষতিকর প্রভাব এটা আমাদের এখানেও পড়েছে, তোমরা এর মধ্যেই যতটা সম্ভব আনন্দ দিন কাটাচ্ছ। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কিছু শিক্ষণফল আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্রায় শেষের দিকের শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা একটু ভাবো তো, যে একটা সিংহ যখন চলছে, দ্রুত বেগে সিংহ চলছে এবং একটা পিঁপড়া চলছে, কার শক্তিটা কত বেশি মনে হবে? তোমরা একটু ভাবো তো। সবাই ভাবছে সিংহের শক্তি অনেক বেশি, পিঁপড়ার শক্তি কম, কিন্তু এইভাবে তো ভাবা যায়। সিংহের যে অণুগুলো, সিংহের যে কোষগুলো সরিয়ে যদি তাতে আমরা পিঁপড়ার কোষগুলো যুক্ত করি, কেমন অবস্থাটা হয়? আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি একটা পিঁপড়া তার থেকে অনেক গুণ ভারী বেশি বস্তু টেনে নিয়ে যেতে পারে। অর্থাৎ পিঁপড়া খুব শক্তিশালী। তাহলে পিঁপড়ার কোষগুলো যদি সিংহের কোষে প্রতিস্থাপন করা যেত কোনোভাবে, বিজ্ঞানীরা ভেবেছেন কিন্তু, তাহলে সেই সিংহটাও তো অনেক অনেক শক্তিশালী। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু পদার্থবিজ্ঞানের একটা মজার বিষয়, আনন্দপ্রদ বিষয়। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে। আমরা আলোচনা করবো আজকে বস্তু তরঙ্গ। যে বিজ্ঞানী ভেবেছেন, কল্পনা করেছেন, এটা প্রস্তাব দিয়েছিলেন, তার নাম ডি ব্রগলি লুইস। ওনার নাম অনুসারে, ফরাসি বিজ্ঞানী অবশ্য, লুইস ডা ব্রগলি। ওনার নাম অনুসারে এই যে আজকের বিষয়টা হবে, তার নাম হবে ডি ব্রগলি তরঙ্গ। তাহলে আজকের বিষয় হবে শিক্ষণফল 13, ডি ব্রগলি তরঙ্গ ধারণা আমরা ব্যাখ্যা করব। ডি ব্রগলি তরঙ্গ ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো। ডি ব্রগলি ওয়েভ, ডি ব্রগলি তরঙ্গ, দা ব্রগলি তরঙ্গ, এটা ব্যাখ্যা করব। যেটার ধারণাটা হয়েছে বিজ্ঞানী দা ব্রগলি, ফরাসি বিজ্ঞানী দা ব্রগলি 1924 সালে ধারণাটা দিয়েছেন। 1924 সালে প্রস্তাব করেছিলেন এই বিষয়টা। অর্থাৎ আমরা দেখেছি তাড়িৎচুম্বকীয় বিকিরণে, যে বিকিরণের কিন্তু দুটা প্রকৃতি আছে, একটা তরঙ্গ প্রকৃতি, একটা কণা প্রকৃতি। তরঙ্গ প্রকৃতির সাহায্যে কিন্তু আমরা আলোকের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পেরেছি। এবং খুব কাছাকাছি শিক্ষণফল আমরা আলোচনা করেছি গত ক্লাসটায়। দেখেছি আমরা এখানে আলোক তড়িৎ ক্রিয়া আমরা বর্ণনা করেছি। অর্থাৎ ধাতব পদার্থের উপর যখন যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের তাড়িৎচুম্বকীয় বিকিরণ বা আলোক পড়ে, তখন ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গত হয়। এর আগে আমরা এক্সরে উৎপাদন পড়েছি, যেটা আলোক তড়িৎ ক্রিয়ার উল্টো প্রক্রিয়া, তা আমরা আলোচনা করেছিলাম। আমরা কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে আলোকের আরেকটা তত্ত্ব, যাকে আমরা বলছি কোয়ান্টাম তত্ত্ব, আলোচনা করেছিলাম। ওখানে দেখেছিলাম যে আলোক রশ্মি অসংখ্য কোয়ান্টা বা ফোটনের সমষ্টি। অর্থাৎ এখানে কণা ধর্ম বলা হচ্ছে, কণার গুচ্ছের কথা বলা হচ্ছে। তাহলে কণার গুচ্ছের দিয়ে আলোকের যে তত্ত্ব, তাকে বলছি আমরা কোয়ান্টাম তত্ত্ব, যেটা রূপকার হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। পরে
বিভিন্ন জন এটা নিয়ে পরিবর্তন করেছেন, অনেক অনেক কাজ করেছেন। তাহলে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যাবে। আমরা পরবর্তীতে কিন্তু কম্পটন তত্ত্ব বলবো, কম্পটন ক্রিয়া, তাও কিন্তু কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাবে। অর্থাৎ বলতেছিলাম যে আলোক বা তার চৌম্বকীয় বিকিরণের কিন্তু দুইটা রূপ, একটা হচ্ছে কণা রূপ, একটা হচ্ছে তরঙ্গ রূপ। এই বিষয়টা নিয়ে কিন্তু বিজ্ঞানী লুইস ডি ব্রগলি 1924 সালে ভেবে নিয়ে প্রস্তাব করেছিলেন যে বস্তুরগুলো কিন্তু ঠিক এরকম দুটা প্রকৃতি থাকা সম্ভব। যে বস্তু দেখছি আমরা চোখের সামনে, পাওয়ার থেকে ভাবলে কণা পাওয়া যায়, অর্থাৎ কণারও কিন্তু একটা তরঙ্গ রূপ থাকবে উনি প্রস্তাব করেছিলেন। ওনার নামানুসারে, যার জন্য যে কণার যে তরঙ্গ তাকে বস্তু তরঙ্গ, বা ওনার নামটা স্মরণ করে রাখার জন্য আমরা বলছি ডি ব্রগলি তরঙ্গ। আজকের প্রতিপাদ্য বিষয় কিন্তু ঠিক ওই জায়গাটাতেই হবে, ডি ব্রগলি তরঙ্গ। গতির কারণে কিন্তু বিষয়টা হবে। আমরা দেখেছি আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, ওখানে আমরা দেখেছি যে E সমান হচ্ছে mc²। আবার আমরা এও দেখেছি E সমান হচ্ছে hf। সুতরাং m সমান হচ্ছে hf/c²। অর্থাৎ যে ফোটন তার ভর হবে hf/c²। পাশাপাশি আমরা দেখি E সমান hf মানে h3/λ, এখানে বলতে পারি, অথবা আমরা বলতে পারি ভরবেগ দিয়ে, যে ফোটনের ভরবেগ p সমান যদি হয়ে যাবে mc, আলোকের বেগ c, তাহলে m এর পরিবর্তে যদি আমরা বসাই hf/c² ইন্টু c ইজ ইকুয়াল টু হচ্ছে hf/c। অর্থাৎ ফোটনের ভর হচ্ছে hf/c², ফোটনের ভর বেগ হচ্ছে hf/c, যাকে আমরা mv বলি। এবং আমরা আরো জেনেছি যে c সমান f/λ। এখান থেকে আমরা দেখব ল্যামডা সমান হচ্ছে f/c। ঠিক এই সমীকরণটা যদি আমরা এখানে প্রতিস্থাপন করি, তাহলে আমরা বলতে পারবো যে p সমান হচ্ছে h/λ, বা ল্যামডা সমান হচ্ছে p সমান হচ্ছে h/λ। এখান থেকে আমরা দেখব ল্যামডা সমান হচ্ছে h/p। অর্থাৎ দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে h/p। এবং p এর মধ্যে আমরা দেখেছি এখানে p সমান হচ্ছে mv আছে। তাহলে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হবে h/p, বা আমরা বলবো h/mv। এবং এখানে লক্ষণীয় বিষয়, যখন একই বস্তুর ভর যখন স্থির থাকবে, তাহলে h প্লাঙ্কের ধ্রুবক, আমরা জানি h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.63 into 10⁻³ জুল সেকেন্ড ধ্রুবক। তাহলে বস্তুর ভর যদি স্থির থাকে, প্লাঙ্কের ধ্রুবক ধ্রুবরাশি, এখান থেকে আমরা দেখব ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/v। অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কম। আমরা জানি প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে প্রোটন ইলেকট্রন থেকে প্রায় 1837 গুণ ভারী, যার জন্য যার ভর বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বলতে কম, যদি ব্যাগ স্থির থাকে। আবার যদি ভর স্থির থাকে, তাহলে ব্যাগটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, বস্তু তরঙ্গের সাথে ব্যস্তানুপাতিক। এই বিষয়টাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে m এবং v দুইটাই যখন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ভরবেগ যখন পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু আমরা বলে ফেলতে পারবো h is proportional to mv বা h is proportional to v। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে গ্রাফের সাহায্যে বর্ণনা করব। তাহলে ডি ব্রগলি যে ধারণা দিয়েছেন, তার একটা বস্তুর যে তরঙ্গ হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করবে বস্তুর ভর এবং বস্তুর বেগের উপরে। এবং আমরা দেখব একটা ইলেকট্রনকে যদি যথোপযুক্ত বেগ দেওয়া যায়, তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় এক স্টেট তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে। মজার বিষয় কিন্তু, একটা ইলেকট্রনকে যদি যথোপযুক্ত বেগ দেওয়া যায়, তাহলে দেখব
ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা প্রায় এক্সরের তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়ে যাবে। তোমরা পড়েছো কিন্তু এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম অর্ডারের, অর্থাৎ 10⁻10 মিটার অর্ডারের। হ্যাঁ, মজার বিষয় কিন্তু এটা হয়ে যায় কিন্তু। তো এই পরীক্ষাগুলো কিন্তু করা হয়েছে অনেক আগেই, 1924 সালে। পরবর্তীতে ডেভিসন এবং গার্মার বলছি আমরা 1927, ডেভিসন এবং বিজ্ঞানী ডেভিসন আমেরিকাতে, এবং ইংল্যান্ডে থমসনের ছেলে, বিখ্যাত বিজ্ঞানী থমসনের ছেলে জিপি থমসন, যাকে আমরা টমসন বলছি, এর সাথে কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছেন জেপি থমসন। তাহলে জিপি থমসন 1927 এসে, এই ধারণাটা কিন্তু হচ্ছে 1924 কে করেছেন? ফরাসি বিজ্ঞানী লুইস ডি ব্রগলি। আর ডেভিসন এবং গার্মার আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং জিপি থমসন হচ্ছে ইংল্যান্ডে। তারা কম্বাইন্ডলি বা যৌথভাবে আমরা 1927 সালে ডি ব্রগলির ধারণাটা কিন্তু প্রমাণ করেন। হ্যাঁ, এবং ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বের করতে সক্ষম হন। এবং আমরা দেখেছি আসলে গতি একটা বড় বিষয় কিন্তু, এবং গতির সংজ্ঞায় কিন্তু আমরা বলেছি গতি মানে হচ্ছে জীবন। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচলসার, পদে পদে মাঝে তারে জীর্ণ লোকাচার। বাঙালি গতিময় জাতি। এর সাথে বাঙালি যে জীবন, এর সাথে যে নদীর সম্পৃক্ততা আমরা দেখি। আর নদীকে আমরা ঠিক মায়ের মতো দেখি। মা সন্তানকে স্নেহ করেন, স্নেহসতা দেন, সে শক্তি নিয়ে সন্তান এগিয়ে চলে বাঙালি ছেলে। হ্যাঁ, তাহলে যে শক্তির কথা বলছি আমরা, গতির কথা বলছি আমরা, গতিতে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তার একই ভর বিশিষ্ট বস্তুকে যদি ব্যাগ ভিন্ন ভিন্ন দেই, তাহলে দেখবো যে তার তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এই কথাটি কিন্তু এখানে আমরা যেটা ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞানে বলা হয়, বস্তু তরঙ্গের কথা বলা হয়, কিন্তু এখানে কোয়ান্টাম মেকানিক্সের ধারণা দিয়ে আমরা দেখলাম যে খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম যে কণা, তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেই বিষয়টা বা কেমন হবে, তার যে কণা ধর্ম সেই বিষয়টা কেমন হবে। এবং পদার্থবিজ্ঞানে এটাকে বলা হয় কণা তরঙ্গ দ্বৈত তত্ত্ব। মানে আমরা দেখব একটা বস্তু একই সাথে কণা তরঙ্গ প্রদর্শন করবে না, একই সাথে একটা বস্তু মানে একই সাথে কণা এবং বস্তু দুটো রূপ কিন্তু দেখবো না। আমরা দেখবো হয়তো কণা রূপ, নয়তো দেখবো তরঙ্গ রূপ, যেটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তরঙ্গ কণার দ্বৈততা। মানে একসাথে দুইটা দিক আমরা চিন্তা করতে পারবো না। যখন কণার কথা ভাববো তখন কণার রূপ ভাববো, তখন কণার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা চিন্তা করব। যখন তরঙ্গ নিয়ে চিন্তা করবো তখন তরঙ্গ রূপ নিয়ে চিন্তা করবো। মানে একই সাথে আমি দুইটা বিষয়ে ভাবতে গেলে কোনোটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো না। সাধারণের জন্য, যার জন্য একসাথে একটা বিষয় নিয়ে চিন্তা করাটাই কিন্তু পারফেক্ট, সুন্দর হবে, ভালোভাবে বিষয়টা সুন্দর ফল দেয়। এই জন্য একসাথে একটা বিষয় চিন্তা করাটা যেমন বাঞ্ছনীয়, বিজ্ঞানের ক্ষেত্রেও একসাথে দুইটা রূপের কথা না ভাববার কথাই বলা হয়েছে কণা এবং তরঙ্গ রূপের ক্ষেত্রে। এবং এটা কিন্তু সিমেট্রি বা সাম্যতার বিষয়টা কিন্তু ঠিক এরকম, একসাথে দুইটা বিষয়ই আমরা ভাবি না কখনো। তাহলে ল্যামডা এবং পিকে যদি আমরা গ্রাফে দেখতে চাই বা লেখচিত্রে দেখতে চাই, কেমন দেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই দিকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিই, তাহলে মনে করো মিটার, আমরা অ্যাংস্ট্রম বলতে পারি। আর এইদিকে যদি আমরা ভরবেগ পিকে দিই এমভি, আমরা জানি ভরবেগ একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আমরা দেখব
এরকম হয়। মানে কি, যে কণার ভরবেগ যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। যে কণার ভরবেগ যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। এরকম এটা আমরা চিত্র দেখবো উচ্চতর দক্ষতার জন্য যা প্রয়োজনীয়। তাহলে ঠিক এখান থেকে ল্যামডা সমান এইচ বাই এম ভি, এটা থেকে অনুধাবনের প্রশ্ন আসে। ল্যামডা সমান এইচ বাই পি, এটা জ্ঞানের প্রশ্ন, যেখানে এইচ প্লাঙ্কের ধ্রুবক, পি ভরবেগ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আর এইচ সমান এম, ল্যামডা সমান এইচ বাই পি, এইচ বাই এম ভি। তাহলে এখানে ভর যদি ধ্রুব থাকে, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু হবে 1 বাই ভি। যদি ব্যাগ ধ্রুব থাকে, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু হবে 1 বাই এম। অর্থাৎ ব্যাগ যদি স্থির থাকে, তাহলে আমরা দেখবো যে যার ভর বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। আমরা বলেছি প্রোটনের ভর বেশি, যার জন্য প্রোটনের দ্বিবগলীয় তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হবে ইলেকট্রনের তুলনায়। একটা অনুধাবনের প্রশ্নে প্রায়শই আসে। অর্থাৎ প্রোটনের দ্বিবগলীয় তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের দ্বিবগলীয় তরঙ্গ দৈর্ঘ্য থেকে ক্ষুদ্র কেন? তাহলে ঠিক এটাখানে আমাদের বলতে হবে যে ব্যাগ যখন স্থির থাকবে তখন ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই এম হবে। এখান থেকে আমরা এটা ব্যাখ্যা দিতে পারবো, বা ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই পি, এইভাবে ব্যাখ্যাটা দিতে পারবো। তোমরা এইভাবে ঠিক এইটা রেডি করবে প্রশ্নটা। পাশাপাশি আমরা এক্সট্রা উৎপাদনের ক্ষেত্রে দেখেছি ই মানে হাফ, যে গতিশক্তিটা এক্সট্রাতে যে শক্তিটা দিচ্ছি বৈদ্যুতিক শক্তি, সেটা গতিশক্তিতে পরিণত হচ্ছে। এইটা ভি ছিল নিবৃত্তি বিভব। এখান থেকে আমরা বলবো, বা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে প্রয়োগকৃত বিভব। এখান থেকে আমরা দেখবো এম স্কয়ার ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এম ই ভি, বা এম বি সমান আমরা বলতে পারবো ছোট বড় টোয়াইস এম ই ভি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ল্যামডা সমান এইচ বাই পি যেমন বলেছি, লিখেছি আমরা এইচ বাই এম ভি। আরো দেখবো আমরা এইচ বাই রোটো বড় টোয়াইস এম ই ভি। আবার আমরা দেখেছি গতিশক্তি টি সমান ইভি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, বা এম স্কয়ার ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস এম টি। এটি হচ্ছে গতিশক্তি। আমরা এই কেউ বলতে পারতাম, বা পি সমান হচ্ছে রোটো বড় টুয়াইস এম টি, বা এইচ বাই রোটো বড় টুয়াইস এম। গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো অবশ্যই কাজে আসবে। এখানেও দেখো একই বিষয়, যে তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে প্রযুক্ত বিভব, যে তার কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। ই ইলেকট্রনের চার্জ ধ্রুব রাশি, এম ইলেকট্রনের ভর তাও ধ্রুব রাশি। তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এই যে যখন আমরা প্রয়োগকৃত অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে বিভবটা প্রয়োগ করছি, এই বিভবটার মান বেশি হলে ল্যামডার মান কম হবে, কম হবে বেশি, সব বর্গমূলের ব্যস্তানুপাতিক। একই বিষয় দেখো, যেসব কণা একই ভরের কণা, যার গতিশক্তি বেশি তার দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হয়ে যাচ্ছে। দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে মানে কি, আমরা তাড়িৎচুম্বকীয় বিকিরণ বর্ণালীর বাম পাশ থেকে ডান পাশে কিন্তু চলে যাচ্ছি, বেশি শক্তির দিকে চলে যাচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কম্পাঙ্ক বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে আমরা পেয়েছিলাম ই সমান এইচ এফ, বা আমরা বলছি পিসি, বা সমান এইচ সি বাই ল্যামডা, এখান থেকে কিন্তু আমরা দেখব শক্তিটা পাচ্ছি, বা এইচ এফ সমান আমরা যখন আমরা বলছি পিসি বা ই বলি, যেটাই বলি দেখানো, এফ সমান হচ্ছে এইচ বাই ই। তাহলে এখান থেকে কিন্তু যে দ্বিবগলী তরঙ্গ থেকে আমরা কিন্তু যেমন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি, পাশাপাশি কম্পাঙ্কও কিন্তু নির্ণয় করতে পারবো এইচ বাই। এইভাবে আমরা দ্বিবগলী তরঙ্গের গাণিতিক সমীকরণের সাহায্যে এই রাশিগুলোর মান চাওয়া হলে আমরা বের করে দিতে পারি। এখন একটা গাণিতিক সমস্যা দেখি, তাহলে তোমরা বুঝতে পারছো
যে বস্তুর তরঙ্গ যদি হয়, যেটা আমরা বলেছিলাম যে পিঁপড়া এবং সিংহ, যদি চিন্তা করছি সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে পিঁপড়া অতি ক্ষুদ্র, কিন্তু পিঁপড়ার অনেকগুলো পুরোটা দিয়ে যদি আমরা সিংহের অনুমানিক কোষগুলোকে আমরা প্রতিস্থাপন করতাম, তাহলে যে সিংহটা পেতাম এটা সাধারণ সিংহ থেকে অনেক অনেক শক্তিশালী হতো। অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কম হয়ে যায়। তরঙ্গদৈর্ঘ্য কম মানে কম্পাঙ্ক বেশি হয়ে যায়, কম্পাঙ্ক বেশি মানে শক্তি বেশি হয়ে যায়। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। একটা সাধারণ সমস্যা আমরা দেখছি, 2000 ভোল্ট, 2000 মিটার পার সেকেন্ড, 2000 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোন ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো 2000 মিটার পার সেকেন্ড আমরা বলেছি, ব্যাগ দিলে কিন্তু অনেক অনেক কিছুর পরিবর্তন হবে। তাহলে এখানে ব্যাগ ভি হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। প্রোটন, আমরা প্রোটন নেই, যে কোনো কণার ক্ষেত্রে আমরা দেখব প্রোটনের ভর m সমান হচ্ছে 1.672 into 10 inverse 27 কেজি। প্লাঙ্কের ধ্রুবক h হচ্ছে 6.63 into 10 inverse 34 জুল সেকেন্ড। ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা যদি প্রথম সমীকরণটা নিয়ে নিই, ল্যামডা সমান হচ্ছে h/mv সমান 6.63 into 10 to the power minus 34, 1.672 into 10 inverse 30, 27, v হচ্ছে 2000, একক হয়ে যাবে মিটার। আমরা সহজেই ক্যালকুলেশনটা করে আমরা দেখব, তার মানে আসবে 1.98 into 10 inverse 10 মিটার, মানে 1.98 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম অর্ডার হয়ে যাচ্ছে। তাহলে একটা এভাবে প্রোটনের যখন আমরা দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য বের করছি, একইভাবে কিন্তু আমরা ইলেকট্রনেরও কিন্তু দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য একই কৌশলে আমরা বের করে ফেলতে পারি। আরেকটা প্রশ্ন, আরেকটা গাণিতিক সমস্যা দেখছো, আমরা সহজভাবে কিন্তু করতে পারছি যদি আমরা এই সমীকরণগুলো মনে রাখি। ল্যামডা সমান h/p বা h/mv, h/√2/2mv, যখন v এর মান m এর মান সম্পর্কিত হবে, বা যখন গতিশক্তি হবে h/√2/2mv, বা এক আমরা এভাবে বের করতে পারি। আরেকটা গাণিতিক সমস্যা আমরা চিন্তা করি, 54 ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন একটি ইলেকট্রনের 54 ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন 54 ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন মানে গতিশক্তি বিশিষ্ট বলছি আমরা, গতিশক্তি বিশিষ্ট একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বের করা। তাহলে গতিশক্তি যখন হবে, নিশ্চয়ই আমরা এই সমীকরণটা আসবো। তাহলে এখানে 54 ইলেকট্রন ভোল্ট বিশিষ্ট তাহলে 54 ই হচ্ছে বা টি হচ্ছে 54 ইলেকট্রন ভোল্ট, মানে 54 into 1.6 into 10 inverse 19 জুল। ইলেকট্রনের ভর m সমান হচ্ছে 9.1 into 10 inverse 31 কেজি। আমরা যখন সমীকরণটা লিখবো, ল্যামডা সমান h/√2/2mv, একইভাবে 6.63 into 10 inverse 34 জুল সেকেন্ড। ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? যখন মানটা বসাবো 6.63 into 10 inverse 34
1.1 into tan inverse 31 2 into m into t হচ্ছে 54 into 1.6 into tan inverse 19 হয়ে যাবে মিটার। আমরা দেখব একটু হয়ে যাবে 1.657 into tan inverse 10 meter 1.657। আবার এই সমীকরণ যখন দেখব তখন আমরা যখন প্রয়োগ করব অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব ইলেকট্রনের চার্জ আমরা জানি সমান 1.6 into 10 inverse 19 কুলম্ব। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারি। আমরা আপেক্ষিকতার তত্ত্বে দেখেছি যে বস্তুর ব্যাগ কিন্তু আলোকের ব্যাগের কাছাকাছি দেওয়া যায়। তোমরা কি দেখতে পারো যে ভি যদি ধরো 0.9 সি হয়, সেই ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের কত হবে, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এভাবেই তোমরা কৌতূহল ভরে কিন্তু বিভিন্ন বস্তুর ভর বসিয়ে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে হবে, একটা ব্যাগের মানটা দিতে হবে। বা এইভাবে যে কোনো রাশিমালাই যদি তোমরা চিন্তা করো তাহলে ডি ব্রগলি তরঙ্গ, যে কোনো কণার ডি ব্রগলি তরঙ্গ কত হবে, বস্তু তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তোমরা বের করে ফেলতে পারবে। তাহলে আমরা আজকের লেকচারের প্রায় শেয়ার জায়গাটা চলে আসছি। জাস্ট মাস আমরা দেখব যে আসলে প্রকৃতির মধ্যে এখন তো টেম্পারেচারটা অনেক একটু বেশি, কিন্তু টেম্পারেচার বেশি, একটু উত্তপ্ততা, আবার বৃষ্টিও কিন্তু হচ্ছে। যে পরিবেশটা যেটা এটা অবশ্যই আমরা বলবো যে আমাদের অনুকূল প্রতিকূলের মধ্যে তো আমরা চলবো, কিন্তু প্রাকৃতিক যে দুর্ভোগটা এখন প্রাকৃতিক দুর্ভোগের কারণে, দুর্যোগের কারণে আমরা দেখছি আসলে সারা বিশ্বে যে দুর্ভোগটা, করোনার যে দুর্ভোগ আসছে সেটা চলমান, কিন্তু সারা বিশ্বকে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। এর মধ্যেও কিন্তু আমরা চলছি, আর চলতে তো হবেই, চলার মধ্যেই তো জীবন। সবকিছু, সব প্রতিকূলতা সামনে রেখে কিন্তু সব প্রতিকূলতা প্রতিরোধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং এই কারণে কিন্তু অনলাইন ক্লাস আমরা দীর্ঘদিন ধরে কিন্তু চালিয়ে যাচ্ছি তোমাদের শিক্ষাক্রমকে সচল রাখবার জন্য। আজকে যে লেকচারটা দেখেছি যে গতির কথাই বলেছে এবং বস্তু তরঙ্গের ধারণা এখানে বর্ণনা করেছেন বিজ্ঞানী লুইস ডি ব্রগলি, ফরাসি বিজ্ঞানী। এবং আমরা বলেছি এখানে ডেভিসন, গারমার এবং জিপি থমসন এরা কিন্তু এটাকে প্রমাণ করেছেন। এবং তরঙ্গদৈর্ঘ্যের সাথে বস্তুর ভরবেগ সম্পর্ক কেমন, আর বিভিন্ন কণার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কেমন হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা কিন্তু লেখচিত্রের মাধ্যমেও কিন্তু এটা প্রকাশ করেছি, বর্ণনা করেছি। তাহলে আগামী ক্লাসের জন্য তোমরা পরবর্তী শিখন প্রক্রিয়াটা শেখা জন্য তোমরা প্রস্তুত হবে। আর এটার জন্য যত জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা পুরোপুরি আয়ত্ত করে ফেলো। এবং তোমরা নেটেও কিন্তু দেখবে যে এইরকম অসংখ্য লেকচার কিন্তু পাবে, বিভিন্ন টিউটোরিয়ালগুলো আছে এগুলো পাবে। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে বাসায় থেকেই তোমরা বেশ ভালোভাবে এটার প্রস্তুতি নিতে পারবে। তোমরা সবাই ভালো থেকো।